আচ্ছা, একটু ভেবে দেখা যাক। খুব সাধারণ এবং আমাদের সবার পরিচিত একটা দৃশ্যপট। হ্যাঁ, সবার জীবনেই তো এমন হয়। মানে ধরুন, খুব জরুরি একটা কাজ নিয়ে বসার কথা, ল্যাপটপ খোলা হলো, কিন্তু কাজের ফোল্ডারটা খোলার ঠিক 1 সেকেন্ড আগে মনে হলো একটু দেখি তো সোশ্যাল মিডিয়ায় নতুন কি নোটিফিকেশন এলো। আর ভাবা হলো মাত্র 1 মিনিট লাগবে, তাই না? একদম তাই। হুম। কিন্তু এরপর কিভাবে যেন 1 ঘন্টা পেরিয়ে গেল আর কাজের কাজ কিছুই হলো না। দিন শেষে মানুষের মনে হয় আমার দ্বারা আসলে কিছু হবে না। একটা প্রবল হতাশা কাজ করে তখন। ঠিক। সাধারণত যখন আমরা কোনো ব্যর্থতার কথা বলি তখন আমরা নিজেদের ইচ্ছাশক্তি বা ব্যক্তিগত স্বভাবকেই দোষ দিই। ব্যাপারটা অনেকটা সাদা কালো অঙ্কের মতো মনে হয়। কাজ করতে না পারা মানেই আমরা অলস বা আমাদের মনোযোগ নেই। মানুষ নিজেকেই দোষারোপ করতে শুরু করে। কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা এই ভুল ধারণাটা পুরোপুরি ভাঙতে যাচ্ছি। একদম। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল থিবো মেরিসের লেখা অত্যন্ত সাড়া জাগানো বই ডোপামিন ডিটক্স। দারুণ একটা বই। হ্যাঁ, তো এই সোর্সের উপর ভিত্তি করে আমরা মূলত মনোযোগ হারিয়ে ফেলার আসল কারণ আর তা পুনরুদ্ধারের উপায় নিয়ে কথা বলবো। আর আমাদের মিশন খুব পরিষ্কার। মানে সহজ করে বোঝানো, রাইট? ঠিক। আমরা অত্যন্ত সহজ এবং আমাদের প্রতিদিনের পরিচিত কিছু শব্দ ব্যবহার করে বোঝার চেষ্টা করব আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কারের ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে। কেন দরকারি কাজ ফেলে মানুষ স্ক্রিনের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। আর কিভাবে খুব সাধারণ কিছু পদ্ধতি ব্যবহার করে আবার কাজে সেই হারিয়ে যাওয়া ফোকাস ফিরিয়ে আনা সম্ভব, সেটাও তো জানব। হ্যাঁ, অবশ্যই। তবে শুরুতেই একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা প্রয়োজন। এই যে কাজে মনোযোগ হারিয়ে ফেলা বা বারবার গড়িমসি করা, এটি কিন্তু কোনো নৈতিক স্খলন বা ব্যক্তিগত ব্যর্থতা নয়। না, মোটেও না। এটি বর্তমান আধুনিক জীবনের এমন এক সাধারণ সমস্যা যার শিকার আমরা প্রায় সবাই। তাই অহেতুক অপরাধবোধ থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। মনোযোগের এই অভাব কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের একটি রাসায়নিক বিক্রিয়ার ফলাফল মাত্র। হ্যাঁ, আর সেই রাসায়নিক উপাদানটির নামই হল ডোপামিন। তো সাধারণ মানুষের মধ্যে একটা খুব প্রচলিত ধারণা আছে যে ডোপামিন মানেই হলো আনন্দ বা সুখ। মানে মানুষ যখন কোনো কাজ করে মজা পায় তখন নাকি ডোপামিন রিলিজ হয়। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ঠিক, কিন্তু বইয়ের পাতা উল্টাতে গিয়ে দেখলাম বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে সম্পূর্ণ ভিন্ন। আনন্দ আর ডোপামিনকে এক করে ফেলাটা আমাদের সময়ের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, ডোপামিন হল মস্তিষ্কের একটি নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার মানে? খুব সহজ কথায় এটি এক ধরনের রাসায়নিক বার্তাবাহক। এর কাজ আসলে আমাদের আনন্দ দেওয়া নয়, বরং উত্তেজনা বা পুরস্কার পাওয়ার প্রত্যাশা তৈরি করা। ও আচ্ছা, মানে পাওয়ার আগের অনুভূতিটা। একদম। একটু আদিম যুগে ফিরে গেলে বিষয়টা পরিষ্কার হবে। মানুষের টিকে থাকার জন্য খাবার খোঁজা বা বংশবৃদ্ধি করাটা অত্যাবশ্যক ছিল। এই ডোপামিনই মূলত সেই প্রাচীন মানুষকে মোটিভেট করত। বুঝতে পারছি। ধরুন, ওই পাহাড়ের চূড়ায় উঠলে হয়তো শিকার পাওয়া যাবে। এই যে খাবার পাওয়ার তীব্র ইচ্ছা এবং সেটার জন্য মাইলের পর মাইল হেঁটে যাওয়ার যে তাগিদ, মস্তিষ্ক ডোপামিনের মাধ্যমেই সেই তাড়না তৈরি করত। এই ব্যাপারটা বোঝার জন্য আমার মাথায় খুব সুন্দর একটা উপমা আসছে। এটা অনেকটা একটা কুকুরের হাড়ের পেছনে ছুটে চলার মতো। হ্যাঁ, দারুণ উপমা। খেয়াল করলে দেখা যাবে কুকুর যখন হাড়টা চিবায় তখনকার চেয়ে হাড়টা পাওয়ার জন্য যখন সে দৌড়ায় বা লাফায় তখন তার উত্তেজনা থাকে সবচেয়ে বেশি। হাড় চিবানোর প্রক্রিয়ার চেয়ে হাড়টা পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটাই মূলত ডোপামিন। একদম ঠিক ধরেছেন। ডোপামিন আমাদের বলে সামনে দারুণ কিছু আছে, যাও ওটা নিয়ে এসো। ঠিক। বিবর্তনের কারণে আমাদের মস্তিষ্ক এভাবেই ডিজাইন করা হয়েছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কাজগুলোর প্রতি আমরা প্রাকৃতিকভাবে আকৃষ্ট হই, কারণ ডোপামিন আমাদের সেই কাজগুলো বারবার করতে উৎসাহ দেয়। আচ্ছা। বইটিতে একটি খুব বিখ্যাত গবেষণার কথা বলা হয়েছে, যেখানে ইঁদুরের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই নাকি? তারপর কি হলো? অবাক করা ব্যাপার হলো, ডোপামিন ছাড়া ইঁদুরগুলো তাদের সামনে রাখা খাবার খেতে পর্যন্ত উৎসাহ হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়। মানে খাবার সামনে থাকা সত্ত্বেও? হ্যাঁ, অথচ খাবার কিন্তু তাদের চোখের সামনেই ছিল। অর্থাৎ ডোপামিন ছাড়া আমাদের কোনো কাজেরই চালিকা শক্তি থাকে না।
তাহলে তো এখানে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কেমন দ্বন্দ্ব? মানে যদি ডোপামিন আমাদের টিকে থাকার জন্যই তৈরি হয়ে থাকে, আমাদের কাজের চালিকা শক্তিই হয়ে থাকে, তবে বর্তমান যুগে এসে এটি কেন আমাদের জন্য এত বড় ক্ষতিকর ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে? কেন এটি আমাদের কাজ থেকে দূরে সরিয়ে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একটি বিশেষ মেকানিজমের মধ্যে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হোমিওস্ট্যাসিস বা ভারসাম্য রক্ষা করার প্রক্রিয়া। ভারসাম্য রক্ষা মানে? মস্তিষ্ক নিজেই নিজেকে কন্ট্রোল করে। হ্যাঁ, আমাদের আদিম মস্তিষ্ক এমন এক পরিবেশের জন্য তৈরি যেখানে পুরস্কার বা উত্তেজনা খুব বিরল ছিল। কিন্তু বর্তমান আধুনিক বিশ্ব এমনভাবে সাজানো হয়েছে যে আমাদের মস্তিষ্ককে প্রতিনিয়ত হাই ডোপামিন বা অতিরিক্ত উত্তেজনা সরবরাহ করে। যেমন এই ধরুন সোশ্যাল মিডিয়া বা গেমস। ঠিক তাই। সোশ্যাল মিডিয়ার অবিরাম নোটিফিকেশন, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলা, অত্যন্ত চিনিযুক্ত খাবার, এগুলো আমাদের মস্তিষ্কের ডোপামিনের বন্যা বইয়ে দেয়। তখন মস্তিষ্ক কি করে? মস্তিষ্ক যখন দেখে এত বিশাল পরিমাণ ডোপামিন আসছে, তখন সে নিজেকে রক্ষা করার জন্য তার ডোপামিন রিসেপ্টর বা গ্রহণকারী কোষগুলোর সংখ্যা কমিয়ে দেয় অথবা সেগুলোকে অসাড় করে ফেলে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডাউন রেগুলেশন। আচ্ছা, এই ডাউন রেগুলেশনের ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন কেউ ভোর দুপুরে একদম কড়া রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে, চারদিক প্রচণ্ড আলো। বুঝতে পারছি। এরপর সে হঠাৎ করে একটা আধা অন্ধকার ঘরে ঢুকল। প্রথম কয়েক মিনিট কিন্তু সে ঘরের কিছুই দেখতে পায় না, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার মনে হয়। একদম ঠিক। ঘরটা কিন্তু আসলে পুরোপুরি অন্ধকার নয়, কিন্তু ওই কড়া রোদের তীব্র আলোর সাথে চোখ অভ্যস্ত হয়ে যাওয়ায় সাধারণ আলোতে চোখ আর সাড়া দিচ্ছে না। চোখের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কমে গেছে। চমৎকার একটি উপমা। মস্তিষ্কের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটে। কড়া রোদের তীব্র আলো হলো আমাদের স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া হাই ডোপামিন। আর ওই আধো অন্ধকার ঘরটা হলো? আধো অন্ধকার ঘরটা হলো আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো, মানে যেমন বই পড়া, কোনো প্রজেক্টের কাজ করা বা পরিবারের সাথে সময় কাটানো। আচ্ছা, এখন বিষয়টা পরিষ্কার হলো। যেহেতু আমাদের মস্তিষ্কের রিসেপ্টরগুলো ওই সস্তা এবং দ্রুত পাওয়া হাই ডোপামিনের তীব্রতায় অভ্যস্ত হয়ে যায়, মানে অসাড় হয়ে পড়ে, তাই সাধারণ কাজের কোনো আবেদনই আর মস্তিষ্কের কাছে পৌঁছায় না। তখন সাধারণ কাজগুলোকে চরম বিরক্তিকর বা বোরিং মনে হয়। কিন্তু এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। হ্যাঁ, বলুন। অনেকেই তো বলতে পারেন যে কাজে মন না বসাটা স্রেফ মানুষের ইচ্ছা শক্তির অভাব। আমরা যদি চাই, আমরা তো ফোনটা দূরে রেখে কাজ করতে পারি। অনেকেই এমনটা ভাবেন বটে। তাছাড়া আজকাল অনেকের তো পেশাই হলো ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তারা তো চাইলেই ফোন বা ইন্টারনেট ছুঁড়ে ফেলে দিতে পারে না। তাহলে এখানে মোবাইল অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমকে দোষ দিয়ে নিজের দায় এড়ানোর মানে কি? এটা কি স্রেফ একটা অজুহাত নয়? এই যুক্তিটা অনেকেই দেন, কিন্তু বইটির লেখক খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে এটি আসলে কোনো সমকক্ষ লড়াই নয়। সমকক্ষ লড়াই নয় মানে? মানে সিলিকন ভ্যালির বড় বড় টেক কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শত শত সেরা মেধার স্নায়ুবিজ্ঞানী আর সাইকোলজিস্ট নিয়োগ দেয় শুধু একটি কাজের জন্য, এমন অ্যালগোরিদম তৈরি করা যা সরাসরি মানুষের ডোপামিন সিস্টেমের দুর্বলতাগুলোকে টার্গেট করবে। ও আচ্ছা, তার মানে ওরা ইচ্ছে করেই এটা করছে? একদম। আমাদের এই হাজার বছরের পুরনো বিবর্তিত মস্তিষ্কের পক্ষে এই অত্যাধুনিক প্রযুক্তির ফাঁদ থেকে শুধু ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার দিয়ে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। ইচ্ছাশক্তি তো আর অফুরান্ত নয়। ঠিক বলেছেন। ইচ্ছাশক্তি হল মোবাইলের ব্যাটারির মতো, সারাদিন ব্যবহার করলে একসময়টা ফুরিয়ে যায়। আর যাদের কাজের জন্যই স্ক্রিনে থাকতে হয়, তাদের জন্য বিষয়টা আরও জটিল। তাদের তো সারাদিনই ওই কড়া রোদের মধ্যে থাকতে হচ্ছে। সত্যি, এটা একটা অসম লড়াই। একদিকে আমাদের প্রাচীন মস্তিষ্ক, আর অন্যদিকে বিলিয়ন ডলারের মনোযোগ চুরির অ্যালগোরিদম। হ্যাঁ, পরিস্থিতিটা এমনই। তো এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি? এখানেই কি সেই ডোপামিন ডিটক্স বা মস্তিষ্ককে শান্ত করার কনসেপ্টটা আসে? হ্যাঁ, যেহেতু আমাদের চারপাশের পরিবেশটাই অতিরিক্ত স্টিমুলেশনে বা উত্তেজনায় ভরপুর এবং আমাদের রিসেপ্টরগুলো অসাড় হয়ে আছে, তাই আমাদের মস্তিষ্ককে একটি রিসেট বা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন। আর এটাই হলো ডোপামিন ডিটক্স। ঠিক, এই প্রক্রিয়ার নামই হলো ডোপামিন ডিটক্স। আচ্ছা, এই ডোপামিন ডিটক্স বিষয়টা আসলে কিভাবে কাজ করে? এর মানে কি সব ছেড়ে ছুড়ে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া? হ্যাঁ, না, মোটেও না।
ডোপামিন ডিটক্স মানে ডোপামিনকে শরীর থেকে একেবারে বের করে দেওয়া নয়, কারণ আমরা আগেই জেনেছি ডোপামিন ছাড়া মানুষ বাঁচতে পারে না। হ্যাঁ, ইঁদুরের ওই পরীক্ষার মতো। একদম। ডিটক্স হলো নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের অতিরিক্ত উত্তেজনামূলক কাজ বা হাই ডোপামিন সোর্স থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা। এটি হতে পারে 48 ঘন্টা, 24 ঘন্টা বা দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য। ওই সময় কি করতে হবে? এই সময়ে ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, চিনি বা জাঙ্ক ফুড, ভিডিও গেম মানে সবকিছু পুরোপুরি বন্ধ রাখতে হবে। তার মানে ওই যে কড়া রোদ থেকে ঘরে ঢোকার পর চোখ যখন অন্ধকার দেখছিল, আমরা যদি কিছুক্ষণ সেই আধো অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকি, তাহলে আস্তে আস্তে চোখের সেন্সিটিভিটি বা দেখার ক্ষমতা আবার ফিরে আসে। হ্যাঁ, ঠিক তাই। তখন ঘরের ছোটখাটো জিনিসগুলোও স্পষ্ট দেখা যায়। ডিটক্সের সময় আমরা মূলত মস্তিষ্ককে সেই সময়টা দিচ্ছি যাতে অসাড় হয়ে যাওয়া রিসেপ্টরগুলো আবার সংবেদনশীল হতে পারে, তাই তো? একদম নিখুঁত বলেছেন। এর পেছনের বিজ্ঞানটাই হল সংবেদনশীলতা ফিরিয়ে আনা। যখন মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিনের বন্যা বয়ে যাওয়া বন্ধ হয়, তখন মস্তিষ্ক বুঝতে পারে যে এখন আর এত হাই ভোল্টেজ উত্তেজনা আসছে না। তখন সে নিজেকে মানিয়ে নেয়। হ্যাঁ, তখন সে তার রিসেপ্টরগুলোর সংখ্যা আবার বাড়াতে শুরু করে। ফলে তখন ছোটখাটো সাধারণ কাজ, যেমন এক গ্লাস পানি খাওয়া, একটা বইয়ের পৃষ্ঠা পড়া বা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখা, এই কাজগুলোর প্রতিও মস্তিষ্ক নতুন করে আনন্দ খুঁজে পায়। তাহলে ডিটক্সের সময়ে মানুষ করবে কি? কারণ হঠাৎ করে সব উদ্দীপনা বন্ধ করে দিলে তো মানুষ পাগল হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টাতেই খুব সাধারণ এবং কম ডোপামিন তৈরি করে এমন কাজ করতে হবে, যেমন বাইরে হাঁটতে যাওয়া, একা বসে চিন্তা করা, ডায়েরি লেখা, নিজের লক্ষ্যগুলো নিয়ে ভাবা বা কিছু সময় শুধু চুপচাপ বসে থাকা। চুপচাপ বসে থাকা তো এখনকার দিনের সবচেয়ে কঠিন কাজ। ঠিক বলেছেন। প্রথম কয়েক ঘন্টা খুব অস্বস্তি হবে, মনে হবে যেন কি একটা হারিয়ে গেছে। কিন্তু এই অস্বস্তিটাই হলো মস্তিষ্ক সেরে ওঠার বা হিলিং প্রক্রিয়ার প্রথম লক্ষণ। তত্ত্ব বা থিওরি হিসেবে এই ডোপামিন ডিটক্সের আইডিয়াটা শুনতে দারুণ, কিন্তু বাস্তবে যখন চিন্তা করি, চারপাশে এত এত প্রলোভন, কাজের চাপ, ইমেল, সেখানে এটি কিভাবে প্রয়োগ করা যায়? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। বইটিতে নিশ্চয়ই এই প্রক্রিয়াকে সহজ করার জন্য কিছু বাস্তবসম্মত উপায়ের কথা বলা আছে। অবশ্যই। লেখক থিবো মেরিস সফল ডোপামিন ডিটক্সের জন্য খুব সহজ এবং কার্যকর 3টি ধাপের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটি হলো নিজের প্রলোভনগুলো চিহ্নিত করা। মানে নিজেকে যাচাই করা। হ্যাঁ, নিজেকে একটা অডিট করা। একটা কাগজে লিখে ফেলা ঠিক কোন কোন জিনিসগুলো বা কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি মনোযোগ নষ্ট করছে। কারণ সবার ট্রিগার তো আর এক নয়। তা তো বটেই। কারো হয়তো ফেসবুক, কারো বা ইউটিউব শর্টস, আবার কারো হয়তো বারবার ইমেল চেক করার বাতিক থাকতে পারে। এই অডিট করার ব্যাপারটা খুব লজিক্যাল। সমস্যা সমাধানের আগে তো জানতে হবে শত্রুকে। একদম। এরপর আসে সেই চিহ্নিত প্রলোভনগুলোকে দূরে রাখার পালা। আমি যদি মানুষের সাধারণ সাইকোলজির কথা চিন্তা করি, মানুষ স্বভাবতই খুব অলস প্রাণী। আমরা চাই সবকিছু হাতের কাছে পেতে। এই সাইকোলজিকে কি আমরা আমাদের সুবিধার্থে ব্যবহার করতে পারি? এই পয়েন্টটা ধরে যদি আমরা একটু গভীরে যাই, তাহলে দেখব এখানেই আসে লেখকের সবচেয়ে শক্তিশালী কৌশলটি, যাকে বলা হয়েছে ফ্রিকশন বা বাধা যোগ করা। ফ্রিকশন, সেটা কিভাবে কাজ করে? খুব সহজ কথায়, যে কাজটা আমাদের করা উচিত নয় বা যে অভ্যাসটা আমরা ছাড়তে চাই, সেটা করার পথে ছোট ছোট কিছু দেয়াল বা শারীরিক বাধা তৈরি করে রাখা। কিন্তু আমার একটা কৌতূহল হচ্ছে, নিজের দৈনন্দিন কাজের মাঝে ইচ্ছে করে এই ফ্রিকশন বা বাধা তৈরি করা তো জীবনকে খামোখা কঠিন করে তোলার মতো শোনায়। আচ্ছা, কেন এমন মনে হচ্ছে? ধরুন আমি ফোনটা অন্য ঘরে রেখে এলাম, কিন্তু আমার যদি জরুরি কোনো ফোন আসে, এভাবে জোর করে বাধা দিয়ে দীর্ঘমেয়াদে কি আসলে কোনো সুফল পাওয়া যায়? এই বাধাগুলো আসলে জীবনকে কঠিন করার জন্য নয়, বরং আমাদের ওই অটোপাইলট মুডটাকে ভাঙার জন্য। অটো পাইলট মোড মানে ওই না ভেবেই ফোন হাতে নেওয়া? হ্যাঁ, ঠিক তাই। আমাদের মস্তিষ্ক সবসময় শর্টকাট পছন্দ করে, সে শক্তি খরচ করতে চায় না। খারাপ অভ্যাসের পথে যদি আমরা ছোট্ট একটি ভৌত বাধা বা ফ্রিকশন তৈরি করে রাখি, তবে আমাদের মস্তিষ্ক সেই কাজটিতে নিরুৎসাহিত হয়। ওহ, বুঝতে পারছি। যেমন ধরুন, ফোনটা অন্য ঘরে থাকলে শুধু ফোন চেক করার জন্য উঠে হেঁটে অন্য ঘরে যাওয়ার যে কষ্ট, মস্তিষ্ক সেটা নিতে চায় না। তখন সে বলে, তার চেয়ে বরং যে কাজটা করছিলাম সেটাই করি। দারুণ তো।
এটি শুধু ইচ্ছাশক্তির উপর নির্ভর করার চেয়ে অনেক বেশি কার্যকর পদ্ধতি, কারণ এখানে আমরা আমাদের অলসতাকেই আমাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। আর জরুরি কলের ক্ষেত্রে ফোনের রিঙ্গার ভলিউম বাড়িয়ে রাখলে কিন্তু সমাধান হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক, বুঝতে পেরেছি। ইচ্ছাশক্তির উপর জোর না দিয়ে পরিবেশটাকে এমনভাবে সাজানো যাতে খারাপ কাজটা করা কঠিন হয়ে যায়। একদম। আচ্ছা, পরিবেশ সাজানোর কথা যখন উঠলই তখন তো দিনের শুরুটার কথাও চলে আসে। কারণ আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, সকালে ঘুম থেকে উঠে যদি প্রথম কাজ হিসেবে একবার ফোনটা হাতে নিই, তাহলে পুরো দিনের ফোকাসটাই কেমন যেন নষ্ট হয়ে যায়। আপনি নিজে থেকেই তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপটির কথা বলে দিলেন। তাই নাকি? হ্যাঁ, সেটি হলো সকালের রুটিন ঠিক করা। ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্ক সবচেয়ে শান্ত এবং সংবেদনশীল অবস্থায় থাকে। সারা রাত ঘুমের কারণে আমাদের ডোপামিন রিসেপ্টরগুলো অনেকটা পরিষ্কার থাকে। আচ্ছা। তখনই যদি আমরা ইমেল, নিউজ বা সোশ্যাল মিডিয়া চেক করে মস্তিষ্কে ডোপামিনের বন্যা বইয়ে দেই, তাহলে দিনের শুরুতেই আমরা আমাদের সেন্সিটিভিটি নষ্ট করে ফেলি। তার মানে ওই যে কড়া রোদের উদাহরণটা দিলাম, ঘুম থেকে উঠেই চোখের সামনে কড়া রোদের ফ্ল্যাশলাইট জ্বালানোর মতো অবস্থা হয়। একদম তাই। তখন সারা দিনের জন্য সাধারণ কাজগুলোতে আর ফোকাস করা যায় না। তাই সকালের রুটিনে ফোন না রেখে স্ট্রেচিং, ধ্যান, এক গ্লাস পানি খাওয়া বা শান্ত কোনো কাজ রাখা উচিত, যাতে মস্তিষ্ক ধীরে ধীরে দিনের জন্য প্রস্তুত হতে পারে। এই সকালের রুটিনের ব্যাপারটা আসলেই খুব পরিচিত একটা সমস্যা। আচ্ছা, এবার একটা খুব মানবিক দিকের কথা বলি। হ্যাঁ, বলুন। ধরুন কেউ খুব মোটিভেটেড হয়ে এই ডোপামিন ডিটক্স শুরু করল, নিজের পরিবেশ ঠিক করল, ফ্রিকশন তৈরি করল, একদিন বা দুদিন খুব ভালো কাটল। কিন্তু এরপর হঠাৎ কোনো এক দুর্বল মুহূর্তে, কাজের চাপে বা স্ট্রেসের কারণে সে আবার ফোন হাতে নিয়ে একটানা 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে ফেলল। হ্যাঁ, এটা তো হতেই পারে। যাকে আমরা বলি রিল্যাপস বা পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। তখন কি হবে? এতে তো চরম হতাশা কাজ করবে। মনে হবে আমাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না। এই জায়গাটিতে বইয়ের লেখক অত্যন্ত সহমর্মিতার পরিচয় দিয়েছেন। তিনি বারবার বলেছেন, পুরনো অভ্যাসে ফিরে যাওয়া বা রিল্যাপস হওয়াটা শুধু স্বাভাবিকই নয়, এটি মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির একটি অংশ। মানে এটা প্রাকৃতিকভাবেই হয়। হ্যাঁ, একটা অভ্যাস যেটা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, সেটা দুদিনে পুরোপুরি চলে যাবে এমনটা ভাবাই অবৈজ্ঞানিক। এর জন্য নিজেকে অপরাধী ভাবার বা নিজের ওপর রাগ করার কোনো যৌক্তিক কারণ নেই। ঠিক, কারণ আমরা আগেই আলোচনা করেছি যে পুরো বিশ্বটাই $1 বিলিয়ন খরচ করছে আমাদের মনোযোগ কাড়ার জন্য। আমরা তো আসলে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি। এই পয়েন্টটা বোঝা খুব জরুরি। যখন কেউ নিজেকে গালি দেয় বা অপরাধবোধে ভোগে, তখন শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসল রিলিজ হয়। আর স্ট্রেস বাড়লে তো মানুষ... ঠিক ধরেছেন। মানুষ যখন স্ট্রেসে থাকে, তখন মস্তিষ্ক সেই স্ট্রেস কমানোর জন্য সবচেয়ে দ্রুত এবং সস্তা যে ডোপামিনের সোর্স আছে, সেটার দিকেই আবার ছুটে যায়। মানে আবার ওই সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, অর্থাৎ অপরাধবোধ উল্টো আরও বেশি সোশ্যাল মিডিয়া বা জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয়। এটি একটি বিষাক্ত চক্র বা ভিশাস সাইকেল। তাই যখনই রিল্যাপস ঘটে, তখন নিজেকে ক্ষমা করতে হবে। বুঝতে হবে যে এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ। একদিন হেরে যাওয়া মানেই পুরো যুদ্ধে হেরে যাওয়া নয়। এটাকে বোধহয় ডায়েট করার সাথে খুব সুন্দরভাবেই তুলনা করা যায়। ধরুন কেউ খুব কড়া ডায়েটে আছে, হঠাৎ একদিন একটা পার্টিতে গিয়ে এক টুকরো কেক খেয়ে ফেলল। হ্যাঁ, খুব ভালো উদাহরণ। এর মানে তো এই নয় যে তার পুরো 1 মাসের ডায়েট প্ল্যান চিরতরে নষ্ট হয়ে গেছে এবং এখন থেকে সে প্রতিদিন 3 বেলা শুধু কেক আর মিষ্টি খাবে। সে তো চাইলেই ভাবতে পারে, ঠিক আছে, একবেলা ভুল খাবার খেয়েছি, পরের বেলা থেকেই আবার আমি আমার স্বাস্থ্যকর খাবারে ফিরে যাব। একদম। ডোপামিন ডিটক্সের ক্ষেত্রেও তো ব্যাপারটা একই রকম। একবার ফোন স্ক্রল করে ফেলেছি মানে সারাদিন নষ্ট, তা তো নয়। পরের ঘন্টা থেকেই আবার ফোকাস ফেরানো যায়। এখানে আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস হলো আসল চাবিকাঠি। যখনই মনে হবে যে মনোযোগ অন্যদিকে সরে যাচ্ছে, তখনই নিজেকে কঠোর শাস্তি না দিয়ে শুধু সচেতনভাবে পুনরায় ফোকাসটাকে কাজের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, বারবার এই চেষ্টাটাই দীর্ঘমেয়াদী সফলতার মূল মন্ত্র। নিজেকে বারবার ট্র্যাকে ফিরিয়ে আনাটাই আসলে পেশি তৈরির মতো কাজ করে। দারুণ। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। ডোপামিন যে আসলে আনন্দ নয় বরং প্রত্যাশা, আধুনিক টেকনোলজির ফাঁদ কিভাবে আমাদের রিসেপ্টরগুলোকে অসাড় করে দেয়, ফ্রিকশন বা বাধা দিয়ে কিভাবে ডিটক্স করতে হয়, এবং পুরনো অভ্যাসে ফিরে গেলে নিজেকে ক্ষমা করার গুরুত্ব। হ্যাঁ, অনেক কিছু কভার করা হয়েছে।
সবশেষে আমরা যদি পুরো বইটির একটি ছোট্ট, খুব পরিচিত এবং মনে রাখার মতো সারসংক্ষেপ টানতে চাই, তাহলে কিভাবে বলা যায়? পুরো বইটির নির্যাস এবং এর শেখানো পদ্ধতিগুলোকে আমরা খুব সাধারণ ও বহুল ব্যবহৃত 3টি শব্দে প্রকাশ করতে পারি। শব্দ 3টি হল ফোকাস, ধারাবাহিকতা এবং প্রভাব। ফোকাস, ধারাবাহিকতা এবং প্রভাব। আচ্ছা, চলুন এই 3টাকে আরেকটু মিলিয়ে দেখি। প্রথমে আসে ফোকাস বা মনোযোগ। আমরা যখন আমাদের চারপাশ থেকে অতিরিক্ত উত্তেজনার উৎসগুলো কমিয়ে ফেলি, ডিটক্সের মাধ্যমে রিসেপ্টরগুলোকে শান্ত করি, তখন স্বাভাবিকভাবেই আমাদের ফোকাস বা মনোযোগ বাড়তে শুরু করে। এরপর ধারাবাহিকতা, প্রভাব বা ইম্প্যাক্ট। হ্যাঁ, তৃতীয়ত হল প্রভাব বা ইম্প্যাক্ট। যখন কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমরা দীর্ঘদিন ফোকাস ধরে রেখে ধারাবাহিকভাবে কাজ করে যাই, তখন শেষ পর্যন্ত জীবনে তার একটি বিশাল এবং পজিটিভ প্রভাব তৈরি হয়। তার মানে অতিরিক্ত উত্তেজনা বা স্টিমুলেশন কমানোটাই হলো সেই প্রথম ডমিনো, যেটা ফেললে বাকি সব কিছু একে একে নিজের জায়গায় বসে যায়। এটি সত্যি খুব শক্তিশালী একটি রিয়েলাইজেশন। একদম তাই। আমরা অনেক সময় মনে করি ফোন দূরে রাখা বা সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা মানেই জীবন থেকে সব আনন্দ কেড়ে নেওয়া। কিন্তু আসলে নিজের মনোযোগের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া কোনো শাস্তি নয়। নিজের মনোযোগকে রক্ষা করাটা হলো নিজের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় একটি প্রকাশ। নিজের স্বপ্ন, সময় এবং লক্ষ্যগুলোকে সম্মান জানানোর সবচেয়ে কার্যকর উপায় এটি। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা আমাদের নিজেদের মস্তিষ্ক সম্পর্কে অনেক অজানা বিষয় জানলাম। তবে শেষ করার আগে আমি একটি নতুন এবং একটু ভিন্ন রকম চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। একটু তলিয়ে ভেবে দেখুন তো, আমাদের আজকের সমাজ, বড় বড় কর্পোরেশন আর সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো মূলত মানুষের মনোযোগ চুরি করে ব্যবসা করার উপর দাঁড়িয়ে আছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের সবসময়ের ব্যস্ততা আর স্ক্রিনের দিকে সম্মোহিত হয়ে তাকিয়ে থাকাই তাদের মূলধন। তাহলে কি এই যুগে নিজের মস্তিষ্ককে ইন্টারনেট থেকে সরিয়ে কিছুক্ষণ সম্পূর্ণ বিরক্ত বা বোর হতে দেওয়াটা আধুনিক দাসত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় কোনো বিদ্রোহ নয়? সত্যি গভীর একটা ভাবনা। ভেবে দেখুন, যদি আমরা আমাদের মস্তিষ্ককে সব ধরনের স্ক্রিন থেকে সরিয়ে কিছুক্ষণ সম্পূর্ণ বোর হওয়ার সুযোগ দেই, কোনো উত্তেজনা না দেই, তবে এই শূন্যস্থান থেকে আমাদের মন নতুন কি চমৎকার সব আইডিয়া তৈরি করতে পারে। নীরবতার এই শক্তি আসলেই অসাধারণ। এই নীরবতার শক্তি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। মনোযোগ ধরে রাখার এই যাত্রায় সবার জন্য শুভকামনা।